বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদেরকে জানাই স্বাগত। আজকে আমি আবার একটা নতুন অডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো আইসিএসসি সংকলিতার অন্তর্গত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা গল্পটি। প্রতিদিনকার মতোই আমি আজও তোমাদেরকে বলবো, তোমরা যদি আমার এরকম নতুন নতুন অডিও শুনতে চাও বা যদি আমার অডিওটা তোমাদের পছন্দ হয়, তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। প্রতিদিনকার মতো আজও আমি গল্প শুরু করার আগে লেখক সম্পর্কে কয়েকটা কথা বলবো। 1894 সালে 12ই সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার ঘোষপাড়া সুরারিপুর গ্রাম মামার বাড়িতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ব্যারাকপুরে। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত। মাতা ছিলেন মৃণালিনী দেবী। পিতামাতার 5 সন্তানের মধ্যে বিভূতিভূষণ ছিল সবার চেয়ে বড়। পিতার কাছে তার পড়া শেষ করার পর তিনি গ্রামের কয়েকটি পাঠশালায় পড়াশোনার পর বনগ্রাম উচ্চ ইংরাজি বিদ্যালয়ে ভর্তি হন। 1918 সালে সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিএ ও আইন বিষয়ে ভর্তি হয়েছিলেন। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, অশনি সংকেত প্রভৃতি। উপন্যাসের পাশাপাশি তিনি প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও কয়েকটি ভ্রমণ কাহিনী ও দিনলিপি রচনা করেন। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য পশ্চিমবঙ্গ সরকার কাছ থেকে তিনি পান রবীন্দ্র পুরস্কার। 1950 সালে 1 নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলো এবার আমরা গল্পে প্রবেশ করি। আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশে বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতাম। চুঁচুড়োয় শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম। অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম। লেখক বিভূতিভূষণ বলছেন যে ওনার যখন 22-24 বছর বয়স, তখন তিনি দেশ বেড়ানোর একটা কাজ পেয়েছিলেন। সেই কাজটা কী ছিল? সেটা হচ্ছে দৈব ওষুধের মাদুলি বিক্রি করার কাজ। তিনি কার কাছে কাজ করতেন? চুঁচুড়োয় শচীশ কবিরাজের কাছে তিনি চাকরিটা করতেন এবং তার জন্য তাকে মাইনে দিত আর রাহা খরচ অর্থাৎ খাওয়ার পয়সা দিত। অল্প বয়স ছিল তখন লেখকের, সেটা ছিল তার জীবনের প্রথম চাকরি, সেই জন্য তিনি এই চাকরিটা খুব উৎসাহের সাথেই করতেন। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো। ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ। গিরিমাটির রঙে ছোপানো কাপড় পরনে, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ, তারই মধ্যে মাদুলি ও অন্য ওষুধ থাকতো। লেখক বলছেন যে তাকে এই কাজটা করার জন্য সাধু বা সাত্ত্বিকের মতো অর্থাৎ সন্ন্যাসীদের মতো কাপড় চোপড় পরে বেড়াতে হতো। ওটা ছিল তাদের ব্যবসার অঙ্গ, অর্থাৎ ওটা ছিল তাদের ব্যবসার পোশাক। এটা কী রঙের ছিল? গিরিমাটি রঙের, মানে গিরিমাটি মাটি মাটি কালার আর কি, সেই রকম রঙের ছোপানো কাপড় ছিল। সেটা পরনে সেটা গায়ে পরতে হতো। পায়ে থাকতো কি ক্যাম্বিসের জুতো, আর গলায় থাকতো একটা রুদ্রাক্ষের মালা, আর হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ। আর তার মধ্যেই তিনি মাদুলি আর অন্য ওষুধ নিয়ে এক দেশ থেকে অন্য দেশে বা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে সেই সব ওষুধ বিক্রি করে বেড়াতেন।
বছর 3 সেই চাকরি করি, তারপর শরীরে সইল না বলে ছেড়ে দিলুম। লেখক এখানে বলেছেন যে সেই চাকরিটা তিনি মাত্র 3 বছর করেছিলেন, কারণ তার শরীর সেই চাকরিটা, শরীরের জন্য সেই চাকরিটা তিনি করতে পারছিলেন না, শরীর সেটা নিতে পারছিল না, সেই জন্য তিনি কী করলেন, সেই চাকরিটা ছেড়ে দিলেন। সেই ঘটনায় তিনি এখানে বলছেন সেই চাকরি করার সময় তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাই লেখক এখানে গল্পের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন। যেমন বলছেন যে একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে। এটা মাদুলি বিক্রির জন্য নয়, মাখমপুরে শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি। সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন শচীশবাবু। শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। অর্থাৎ একবার লেখক আর কি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে যাচ্ছিল। সেটা কিন্তু তিনি মাদুলি বিক্রি করার জন্য যাচ্ছিলেন না, তিনি যার কাছে কাজ করতেন আর কি শচীশ কবিরাজ, তার শ্বশুর বাড়িতে তিনি যাচ্ছিলেন। সেখানকার শ্বশুরের কোনো ছেলেপুলে ছিল না বলে সেখানকার সমস্ত জমি জমা বা তার যা সম্পত্তি আছে তার অধিকারী হয়েছিলেন শচীশ কবিরাজ। সেই জন্য শচীশবাবু লেখককে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় যে জমি জমার খাজনা দেওয়া হয় সেই খাজনাটা যতটা সম্ভব তিনি যেন আদায় করে আনেন। সেই জন্যই তাকে বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখনপুর বলে একটা গ্রামে তিনি পাঠিয়েছিলেন। কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাবো। তখন লেখক বলছেন যে তিনি যখন গেছিলেন সেখানে তিনি কিন্তু ব্যবসার যে অঙ্গ অর্থাৎ ব্যবসার যে পোশাক সেই পোশাকই পরে গেছিলেন, যেমন গেরুয়া কাপড়, হাতে মাদুলি, ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ সবই তার কাছে ছিল। তিনি ভেবেছিলেন যদি পথে বা রাস্তাঘাটে যদি কোনো কিছু বিক্রি হয়ে যায়, কোনো মাদুলি বা ওষুধ বিক্রি হয়ে যায়, তাহলে তিনি শচীশ কবিরাজের কাছ থেকে কমিশন পাবে, সেই আশাতে তিনি ওই কাপড় চোপড় পরেই সেখানে গেছিলেন। কখনো ও অঞ্চলে যায়নি। মেমারি স্টেশনে নেবে বেলা 2টোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি, পথ আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়ল, সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি। অর্থাৎ লেখক এর আগে ওই অঞ্চলে কোনো দিন যায়নি। তিনি কী করলেন, প্রথমে মেমারি স্টেশনে নামলেন, সেখানে বেলা নামতে 2টো বেজে গেছে। সেখানে নেবে তিনি দেখলেন যে একটা ছোট বাজার আছে, সেখানেই তিনি দুপুরের খাবার খেয়ে নিলেন। তারপরে তিনি আবার পথ হাঁটতে শুরু করে দিলেন। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল। দেরি হলো বিশেষ করে সেই জন্যই। আর একটা বাজার পড়ল, সেখানে দোকানদারদের কাছে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছাতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বললে সন্ধ্যের পর আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই। এই সব দেশে ফাঁসুরে ডাকাতদের বড় ভয়, বিদেশি দেখলে মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয়। প্রায়ই বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ 3 দূরে, জায়গাটা কিন্তু ভালো নয়। লেখক গ্রামে ওষুধ বিক্রি করার জন্যই কিন্তু ক্যাম্বিসের ব্যাগটা সঙ্গে করে নিয়ে গেছিলেন এবং সেখানে তিনি বেশ কিছু ওষুধ বিক্রি করে কিছু টাকা রোজগারও করেছিলেন। সেই জন্য তার অনেকটা দেরিও হয়ে গেছিল। তারপর কি হলো, আর একটা বাজার পড়ল, সেখানে দোকানদারদের কাছে লেখক শুনতে পেল যে তিনি যেখানে যাচ্ছেন সেই গন্তব্যস্থলে পৌঁছতে রাত 9টা বেজে যাবে। কিন্তু সেখানকার সকলেই লেখককে জানালো যে সন্ধ্যের পর, মানে সন্ধে হয়ে যাওয়ার পর সেই রাস্তায়
হাঁটা উচিত নয়। তাই জন্য বলেছিলেন যে সন্ধ্যের পর গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই। আসলে তারা জানতো যে ওই সব জায়গায় ফাঁসুড়ে ডাকাতের বড় ভয়। তারা কি করে, ফাঁসুড়ে ডাকাতরা কি করে, বিদেশি দেখলে কি করে, তাদের প্রথমে মারধর করে তাদের কাছ থেকে যা কিছু আছে সব কেড়ে নেয়। প্রায় বনের ধারে বড় বড় যে মাঠের মধ্যে তারা কি করে, ঘাপটি মেরে, জঙ্গলের মধ্যে ঘাপটি মেরে অর্থাৎ লুকিয়ে তারা বসে থাকে। তাই মানে সেখানকার লোকেরা লেখককে বলছে যে সাবধান, একটা দিঘি পড়বে মাঠে ক্রোশ 3 দূরে, জায়গাটা খুব একটা ভালো নয়। বলছে একটা প্রথমে দিঘি পড়বে, তারপর যে একটা জায়গা রয়েছে সেই জায়গাটা মোটেও ভালো নয়। সেখানে সন্ধ্যের পর গেলে এই ফাঁসুড়ে ডাকাতের হাতে অনেক মানুষকে পড়তে হয়েছে, অর্থাৎ আপনি এই রাস্তা দিয়ে আর যাবেন না, সন্ধ্যের পরে আর এই রাস্তা দিয়ে যাবেন না। এটা সেই বাজারের কিছু দোকানদার বা সেখানকার কিছু লোক ঠাকুরমশাই অর্থাৎ লেখককে এই কথা বলে সেই রাস্তায় যাওয়ার জন্য বারণ করে দিয়েছিলেন। বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা, সন্ধ্যা প্রায় হয় এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘি দেখা গেল বটে। আমার বুক ঢিপ ঢিপ করে উঠল। দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানেই রাতের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল, তালদিঘির এদিকেই অন্ধকার হওয়ার দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি? তারপর লেখক আর কি বড় বড় মাঠের উপর দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে লাগলেন। সেই সময় বেশ অন্ধকার হয়ে এসছে, এমন দূরে তিনি দেখলেন যে একটা তাল গাছ দিয়ে ঘেরা একটা দিঘি। তখন সেটা দেখে তাদের কথা মনে করে লেখকের বুক ঢিপ ঢিপ করে উঠল। দিঘির ওপাশেই সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানেই রাতের বেলা আশ্রয় নেওয়ার কথা বাজারের লোকেরা বলে দিয়েছিল। অর্থাৎ দিঘির ওপাশে যে গ্রামটা রয়েছে তার নাম সঞ্জয়পুর। লেখককে বলেছিল যে এই সঞ্জয়পুরেই রাত্রিটা আপনি থেকে যাবেন, পরের দিন সকালবেলা আবার আপনি এই গন্তব্যস্থলে যাবেন। কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল, তালদিঘির এদিকেই অন্ধকার হওয়া দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি? অর্থাৎ কি বলে যে তালদিঘির এপাশেই তো অন্ধকার হয়ে গেল, তখন তিনি সঞ্জয়পুর কোথায় খুঁজেই পাচ্ছেন না। মনে ভারী ভয় হলো, কি করি এখন? লেখকের মনে খুব ভয় হলো। সঞ্জয়পুর তো তিনি খুঁজেই পাচ্ছেন না, যে তালদিঘির এপাশেই তো অন্ধকার হয়ে গেছে, তাহলে কোথায় সঞ্জয়পুর? সেই সঞ্জয়পুরকে তিনি খুঁজে পাচ্ছেন না। সঙ্গে মাদুলি, ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। পরেক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়েতে তো পারবো, নয় ব্যাগটাই যাবে, প্রাণটা তো বাঁচবে। তখন তিনি কি মনে করলেন, সঞ্জয়পুরের ঠিক মানে কোথায় তিনি খুঁজে পাচ্ছেন না। তখন তিনি মনে মনে চিন্তা করলেন, যাক যাই হয়ে যাক, সঙ্গে মাদুলি আছে, তার সঙ্গে অনেক টাকা পয়সাও আছে, যদি কোনো ফাঁসুড়ে ডাকাতের পাল্লায় পড়ি তাহলে দৌড়তে তো পারবো, না হয় ব্যাগটাই চলে যাবে, টাকা পয়সাই চলে যাবে, কিন্তু আমার প্রাণটা তো বেঁচে যাবে। লেখক এটা মনে মনে চিন্তা করছে। ভয় ভয় দিঘির কাছাকাছি তো এলুম। বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়েই রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই। সে ভয় করছিল, দেখলুম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়। এরপর তিনি কি দেখলেন, যে ভয় তিনি দিঘির কাছে এলেন। বড় সেকেলে দিঘি, মানে অনেক দিন পুরনো দিনের একটা দিঘি, খুব উঁচু পাড়, তার পাড়টা খুব উঁচু, দুধারে বড় বড় তাল গাছের সারি রয়েছে, তার ধার দিয়েই একটা রাস্তা। দিঘির পাড়ে আর কি, কিন্তু লোকজনের কোনো সম্পর্ক, অর্থাৎ দিঘি রয়েছে কিন্তু সেখানে কোনো লোকজন নেই। অর্থাৎ যে ভয় করছিলুম দেখলুম সব ভুয়ো। অর্থাৎ তিনি যে ভাসুরে ডাকাতের কথা শুনে ভয় পেয়েছিলেন, সেটা তিনি মনে মনে করলেন যে যে ভয় করছিল সেটা সবটাই ভুয়ো। অর্থাৎ সেটা ভুয়ো মানে হচ্ছে ভুল। মানুষ যে কেন এরকম মানুষকে ভয় দেখায় তিনি সেটা মনে মনে চিন্তা করলেন।
প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেমন তালবনের শাড়ি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি, সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লি লি করছে। নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর। বাঁচা গেল বাবা, কি ভয়টাই দেখিয়েছিল লোকে। দিব্যি ফাঁকা মাঠ, কাছেই লোকের বসতি, গাঁয়ে গরু বাছুর চড়ছে মাঠে। কেন এসব জায়গায় বিপদ থাকবে? এরপর লেখক মনে মনে চিন্তা করছে, প্রকাণ্ড দিঘি, তার তার পাশ দিয়ে আর কি পাড় ঘুরে তালবনের শাড়ি, দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলে সামনে দেখল যে তিনি একটা গ্রাম লিলি করছে, অর্থাৎ ফাঁকা গ্রাম পড়ে আছে। তিনি মনে মনে চিন্তা করলেন, এটাই হবে হয়তো সঞ্জয়পুর। বাঁচা গেল বাবা, কী ভয় যে দেখিয়েছিল লোকগুলো। দিব্যি ফাঁকা মাঠ, লোকের বসতি, গরু চড়ে বেড়াচ্ছে, এসব জায়গায় কি আর বিপদ থাকতে পারে? তিনি মনে মনে চিন্তা করলেন। আমি এই রকম ভাবছি, এমন সময় তালপুকুরের ওই দিকের পাড়ের আড়ালে যে পথটা, সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলুম। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, এই বয়সেও মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে একটা ছোট লাঠি। অর্থাৎ লেখক যখন ভাবছে যে এই সব জায়গায় বিপদ কি থাকতে পারে, এই রকম গ্রামের লোকে বসতি, গরু চড়ে বেড়াচ্ছে, ঠিক সেই সময় তালপুকুরের ওদিক থেকে একজন বৃদ্ধকে তার দিকে আসতে দেখলেন। অর্থাৎ লেখক দেখলেন যে একজন বৃদ্ধ তার দিকে এগিয়ে আসছে। বৃদ্ধ বেশ বলিষ্ঠ, অর্থাৎ তিনি বেশ শক্তিশালী, তার মাংসপেশি বেশ সবল, এখনও পর্যন্ত তার মাংসপেশি বেশ সবল রয়েছে। তার গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছিল একটা লাঠি। বৃদ্ধ আমায় বললেন, ঠাকুরমশাই কোথায় যাবেন? যাব মাখমপুর। মাখমপুর? সে যে এখনও 3 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন? লেখক বললেন, শচীশ কবিরাজের বাড়িতে যাব। ঠাকুরমশাই কি কবিরাজ মশাই গোমেস্তা? তখন লেখক বললেন, গোমেস্তা নই, তবে যাচ্ছি জমি জমার কাজে বটে। এই অঞ্চলে আর কাউকে চেনেন? মশাইয়ের নিজের বাড়ি কোথায়? তখন লেখক উত্তর দিলেন, আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনি নে, মাখমপুরেও নতুন যাচ্ছি। সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না? তখন লেখক উত্তর দিলেন, না, কে চিনবে? আমার এই কথায় আমার মনে যেন মনে হলো বুড়ো একটু কিছু ভাবল। তারপর আমায় বললে, কিছু যদি মনে না করেন একটা কথা বলি, রাতে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন। আমরা যাতে বাড়ুই, জল আচরণীয়, আপনার অসুবিধা হবে না। চণ্ডীমণ্ডপের পাশে বাইরের ঘর আছে, সেখানেই থাকবেন, রান্না বাড়া করে খাবেন, আসুন দয়া করে। এরপর আমার কথা শুনে বুড়ো কিছুক্ষণ ধরে ভাবলেন, তারপর বললেন যে যদি কিছু মনে না করেন তাহলে আজ রাত্রিটা আমার বাড়িতে পায়ের ধুলো দিন, অর্থাৎ আমার বাড়িতে রাত্রিটা কাটান। আবার বললেন, আমরা যাতে বাড়ুই, জল আচরণীয়, আপনার কোনো অসুবিধা হবে না, চণ্ডীমণ্ডপ আছে, তার পাশে ঘর আছে, সেখানেই থাকবেন, নিজেই রান্নাবাড়া করবেন, খাবেন, দয়া করে চলুন। এই বলে বৃদ্ধকে নিয়ে তাদের বাড়িতে গেলেন। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলাম। সত্যি তো, সেকালের লোকেরা অন্য ধরনের মানুষ, অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে রাঢ় অঞ্চলের অজানা মেঠো পথ বেয়ে এই সম্মুখ আঁধার রাতে আমার যেতেই তো হতো মাখমপুরে 3 ক্রোশ হেঁটে। অর্থাৎ লেখক মনে মনে ভাবছেন যে বৃদ্ধ এত সুন্দরভাবে তাকে বললেন, তিনি সন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি মনে মনে চিন্তা করলেন যে সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় শিক্ষিত, তারা অতিথিদের সেবা করেই তৃপ্তি লাভ করেন। বৃদ্ধ যদি এই প্রস্তাব না করত তাহলে তো তাকে এই রাঢ় অঞ্চলের মেঠো পথ দিয়ে, এই অন্ধকারের মধ্যে দিয়ে 3 ক্রোশ পথ হেঁটে মাখমপুর যেতে হতো। এটা লেখক নিজে মনে মনে ভাবছেন। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস। আমি
চণ্ডীমণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না। এর আমি কোনো কারণ দিতে পারবো না, কিন্তু এই কুকুরের চিৎকার যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসিনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। অর্থাৎ যে বৃদ্ধটি লেখককে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন, তার বাড়িটা ছিল গ্রামের পূর্ব প্রান্তে, মাঠের ধারে একটা বিশাল বড় বাড়ি। বৃদ্ধের নাম ছিল নফরচন্দ্র দাস। তিনি যেই তার বাড়িতে গিয়ে চণ্ডীমণ্ডপে উঠেছেন, তখনই একটা কুকুর কেমন যেন ঘেউ ঘেউ করে উঠল। লেখকের এই কুকুরের ডাকটা সেরকম ভালো লাগলো না। তিনি ভাবলেন যে এটা মনে হয় কোনো বিপদের সংকেত। তিনি সেটা মনে মনে ভাবলেন, কিন্তু এই কুকুরের চিৎকার যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে, এটা তিনি বুঝতে পারলেন। সন্ধ্যাবেলায় তিনি যে কোনো গৃহস্থের বাড়িতে এসেছে সেটা তিনি বুঝতে পারছেন না। তিনি মনে করছেন যেন শ্মশান ভূমিতে এসে উঠেছেন। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠোনে সারি সারি 3টে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর, বলদ এবং গাই প্রায় 20-22টা। অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় 8চালা ঘর, বাইরের এই চণ্ডীমণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠরি। লেখক যখন বৃদ্ধের বাড়িতে গিয়ে উঠলেন, তখন দেখলেন যে বৃদ্ধের বাড়িটা হচ্ছে খুব বড়, অর্থাৎ তাদের অবস্থা খুবই ভালো। বাড়ির উঠোনে 4টি সারি সারি 3টে বড় বড় ধানের গোলা, প্রকাণ্ড একটা গোয়াল ঘর, বলদ এবং গাই মিলিয়ে প্রায় 20-22টা সেখানে আছে। ভেতরে বড় বড় 4খানা 8চালার ঘর, বাইরে চণ্ডীমণ্ডপ, তার পাশেই একটা ছোট্ট কুঠরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে। এটা লেখক বলেছেন। কুঠরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরা বা ঘর বলা যায়, কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডীমণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন, অর্থাৎ চণ্ডীমণ্ডপের সাথে একটা রোয়াকের দ্বারা এটি যুক্ত। অথচ দৌড় বা দরজা বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর আর সম্পর্ক নেই। এটা একটা ভেতরের বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায়, অর্থাৎ ভেতরকার একটা ঘরের মতো হয়ে দাঁড়ায়। আমায় বাসা দেয়া হলো এই কুঠরিতে। কুঠরির এক পাশে ছোট 1চালা, সেখানে আমায় রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। অর্থাৎ লেখককে এই কুঠরিটিতেই থাকার জন্য সেই বৃদ্ধ মানুষটি ব্যবস্থা করে দিয়েছেন। তার পাশে একটা 1চালা আছে, সেখানে খাবারের বা রান্না করার আয়োজন করে দিয়েছে। লেখক হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে কিছুটা বিশ্রাম করছে। ঠিক সেই সময় গৃহস্বামী এসে বলল, ঠাকুরমশাই রান্না চাপান, আর রাত করবেন না। আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে একগাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো। লেখক বলছেন যে তিনি যখন রান্না চাপাতে যাচ্ছেন, ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে একজন বউ একটা ঝাঁটা হাতে করে নিয়ে এলো এবং রান্না চালার সামনে দিয়ে ঘরে ঢুকলো এবং ঝাঁট দিতে লাগলো। কুঠরির দরজা খোলা, আমি সেখানে বসে, সেখান থেকে কুঠরিটার ভেতর দেখা যায়। আমি 2-1বার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। 2-3বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে। লেখক এখানে বলছেন যে তিনি যদি যেখানে রান্না চালার যেখানে বসে রয়েছেন সেখান থেকে যদি কুঠরির দিকে তাকান, তাহলে ভেতরে সমস্তটা দেখা যায়। সেখান থেকে যে বাড়ির বউটা ঘর ঝাঁট দিচ্ছিল, সে কি করলো, লেখকের দিকে চেয়ে রইল।
লেখক প্রথমে বুঝতে পারলেন না, তারপরে ভালো করে তিনি লক্ষ্য করলেন যে হ্যাঁ, বউটি তো তার দিকে ইচ্ছে করেই মনে হয় ওরকমভাবে চেয়ে রয়েছেন। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলাম। ব্যাপার কি? সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লীর গৃহবধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা! কর্তাকে কাছে বসিয়ে রাধে রাধে গল্প করব নাকি? তখন লেখক ভাবছেন যে প্রথমে তিনি দস্তুর মতো অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, একটা অপরিচিত মেয়ে, পল্লী গ্রামের গৃহবধূ, তার তো এরকম ব্যবহার ভালো নয়। তারপর তিনি ভাবছেন তিনি কি আবার কোনো হাঙ্গামায় পড়ে যাবে না তো? তাহলে তিনি এর উপায় হিসাবে তিনি মনে করছেন যে কর্তাকে ডেকে এনে বসিয়ে রান্না করতে করতে গল্প করবেন। এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল, কিন্তু বোধ হয় 5 মিনিট পরেই আবার এলো। দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। এবার কি হলো, যে বউটি ঝাঁট দিচ্ছিল সে ঝাঁট দিয়ে ঘরের ভেতর আবার চলে গেল, কিন্তু 5 মিনিটের মধ্যে সে আবার সেখানে ঝাঁট দিতে এলো। তাকে দেখে লেখকের মনে হলো সে খুব ব্যস্ত, উত্তেজিত, উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। এবারও সে কুঠরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্নাচালায় দরজায় এসে চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু স্বরে বললে, ঠাকুরমশাই, আপনি এখনই এখান থেকে পালান, না হলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়বেন। এরা ফাঁসুড়ে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে, বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল। এরপর বাড়ির বউটি কুঠরির ভেতরে ঢুকে এটা ওটা সরাতে লাগলো, আর আমার লেখক বলছে যে লেখকের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। তারপর দেখলো যে রান্নাচালার দরজায় এসে এদিক ওদিক চেয়ে দেখলো যে কেউ কোথাও নেই। তখন সে কী করলো, লেখকের কাছে কিছুটা সরে এসে লেখককে বলল যে, ঠাকুরমশাই, আপনি এখন এখান থেকে পালিয়ে যান, আপনার ভয়ঙ্কর বিপদ এসেছে। এরা সব ফাঁসুড়ে ডাকাত, এখন কিছু বলবে না, কিন্তু রাত্রিবেলায় আপনাকে মেরে ফেলবে। বলেই সে কী করলো, চট করে বাড়ির ভেতর চলে গেল। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী অডিওতে আমি বামার দ্বিতীয় পার্টটি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে উপস্থিত হব।